প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। আমরা সবাই জানি যে কোভিড-19 এর কারণে, করোনা ভাইরাসের কারণে আমরা সবাই বাড়িতে অবস্থান করছি এবং যে যার মতো যতটুকু পারছি পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছি এবং সেই সাথে সাথে তোমাদের যে শূন্যতাগুলো তৈরি হয়েছে সেই শূন্যতাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের এই অনলাইন ক্লাস। তো এই আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হানুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশের লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ, এই বিষয়টি থেকে আমি একটি প্রশ্ন নির্ধারণ করেছি, যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আশা করছি তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরতে পারবা এবং এই প্রশ্নটি সম্পর্কে আজকে আলোচনা হলে তোমাদের অনেকগুলো বিষয় পরিষ্কার হবে। তো আর কথা নয়, চলো শুরু করি আমাদের আজকের অনলাইন ক্লাস। আজকের যে প্রশ্নটি আমি নির্ধারণ করেছি সেই প্রশ্নটি হচ্ছে, লোক প্রশাসন কাকে বলে? লোক প্রশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটি মাধ্যমে, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের যে ফাইনাল পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে তোমরা উপস্থাপন করবে এবং কাঙ্ক্ষিত তোমাদের যে ফলাফল আছে সেটি তোমরা বয়ে নিয়ে আসার চেষ্টা করবে। তো আমরা শুরু করছি। লোক প্রশাসন হলো জনস্বার্থে সরকারের আইনের বাস্তবায়ন। এই বিষয়টি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বিভিন্নভাবে রূপক অর্থে আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেট, আইডিয়াল সিটিজেন লাইফ বা আদর্শ নাগরিক জীবনের জন্য আলোচনা করেছেন। মূলত সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল সেই সময়ে প্রাচীন গ্রিসে তারা আইডিয়াল স্টেট নিয়ে যে কথাগুলো বলেছিলেন, যে রূপক অর্থে যে তাদের আদর্শ রাষ্ট্রগুলো ছিল সে রাষ্ট্র সম্পর্কে যে কথাগুলো বলেছেন, তো সেই কথাগুলো আদর্শ নাগরিক জীবনের জন্য তারা তুলে ধরেছেন। তবে আজকাল অনেকের মতে লোক প্রশাসন তুলনামূলকভাবে একটি নতুন শাস্ত্র। কখন এই শাস্ত্রের সূচনা হয়েছিল তা সঠিকভাবে কিন্তু বলা যায়নি। তবে কেউ বলেন এই শাস্ত্রের সূচনা উড্রো উইলসনের প্রবন্ধ দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে উদ্ভাবিত হয়েছে। বিজ্ঞানের অগ্রযাত্রায় শিল্প বিপ্লব, কলাকৌশল উদ্ভাবন, আবিষ্কার এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে মানব জীবনে নানা জটিলতা দেখা দেয়। আমরা এই বিষয়টি কিন্তু সবাই জানি। আর এই জটিলতা নিরসন রাষ্ট্রের প্রয়োজন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য হয়ে পড়ে। রাষ্ট্রের কাজের পরিধিও অনবরত বেড়ে চলেছে। এখন যে কোনো রাষ্ট্রেরই কাজ শুধু আইন শৃঙ্খলা, বিচার কার্য, ব্যক্তিগত সম্পত্তি রক্ষা ও চুক্তি সম্পাদন কাজের মধ্যে সীমিত নয়। বিজ্ঞান ও কারিগরি বিদ্যার উন্নতির সাথে সাথে রাষ্ট্রের উদ্দেশ্যের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। বিংশ শতাব্দীর শুরু থেকেই প্রতিটি রাষ্ট্রকে সমাজ কল্যাণমূলক কাজ সম্পাদনে এগিয়ে আসতে হয়েছে। রাষ্ট্রের কার্যপরিধির বিস্তৃতির সঙ্গে সঙ্গে লোক প্রশাসনের গুরুত্ব কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। রাষ্ট্রের উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন নির্ভর করে লোক প্রশাসনের দক্ষতার উপরে। রাষ্ট্রের দুটি দিক রয়েছে। যদি আমরা নির্ধারণ করি এই দুটি দিক, তাহলে আমরা বলতে পারি যে একটি দিক হচ্ছে নীতি নির্ধারণ, অন্যটি হচ্ছে নীতির প্রয়োগ। এ দুক্ষেত্রেই লোক প্রশাসনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় নীতি যতই কল্যাণকর হোক না কেন, যদি তা অযোগ্য বা অনুপযুক্ত ব্যক্তি দ্বারা বাস্তবায়িত হয়, তবে তার ফল কোনোদিনই কিন্তু শুভ হতে পারে না। লোক প্রশাসনের কাঠামো, যোগ্যতা ও সত্যতা সঙ্গে কাজ সম্পাদন করতে অক্ষম হলে উৎকৃষ্ট ধরনের নীতি ও কর্মপন্থা চরম ব্যর্থতায় কিন্তু পর্যবসিত হয়। লোক প্রশাসন এরূপ গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই আধুনিক সমাজে লোক প্রশাসন ব্যবস্থাকে সভ্যতার প্রাণকেন্দ্র বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা লোক প্রশাসন সম্পর্কে জানবো, তার আগে আমাদের জানা উচিত যে হচ্ছে প্রশাসন কাকে বলে। এই বিষয়টি আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। তো প্রশাসন কাকে বলে এই বিষয়টি আমরা পরের স্লাইডে জানবো। প্রশাসন এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এই শব্দটি ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টার থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ সেবা বা ব্যবস্থাপনা। আবিধানিক অর্থে মূলত লোক প্রশাসন বলতে হচ্ছে কাজের ব্যবস্থাপনা। যে কোনো ধরনের ব্যবস্থাপনা, পরিচালনা বা সেবাদানই সাধারণভাবে প্রশাসনের অন্তর্ভুক্ত। তবে সব ধরনের ব্যবস্থাপনা বা প্রশাসনকে
সব ধরনের তবে সব ধরনের ব্যবস্থাপনা বা পরিচালনাকে কিন্তু প্রশাসন বলা যায় না। তাহলে আমরা একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি সম্পর্কে একটু জানবো। উদাহরণের সাহায্যে যদি আমি বলি, তাহলে হচ্ছে ধরো যে একদল চোর সারা রাত ধরে একটি বাড়ি চুরি করলো। এই কাজটিকে প্রশাসন বলা উচিত হবে না, কারণ কাজটি ন্যায় বা যুক্তিসঙ্গত নয়। আবার ঝড়ের পর কয়েকজন লোক রাস্তা থেকে উপড়ে পড়া গাছ সরাচ্ছে, এই কাজটিকে প্রশাসন বলা যাবে, কারণ প্রথমত কাজটির একটি উদ্দেশ্য আছে, আর তা হলো রাস্তা থেকে গাছ সরানো, এবং দ্বিতীয়ত কয়েকজন লোক সংঘবদ্ধ হয়ে কাজটি সম্পাদন করছে। সুতরাং প্রশাসন হতে হলে তার একটি যুক্তিসঙ্গত উদ্দেশ্য থাকবে, এবং সে উদ্দেশ্য পূরণে একটি সামগ্রিক প্রচেষ্টা থাকবে, অর্থাৎ কোনো একটি লক্ষ্য অর্জনে সংঘবদ্ধ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা বা পরিচালনাই হচ্ছে প্রশাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি প্রশাসন কাকে বলে এই বিষয়টি সম্পর্কে জানলাম। আমরা এখন জানবো যে লোক প্রশাসন কাকে বলে। লোক প্রশাসন শব্দগত অর্থে লোক প্রশাসনের লোক বা পাবলিক শব্দটি দ্বারা জনসাধারণ, এবং প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি দ্বারা মূলত আমরা বুঝি যে শাসনকে বোঝায়। সুতরাং শাব্দিক অর্থে লোক প্রশাসন হচ্ছে জনসাধারণের জন্য রাষ্ট্রের শাসন। তবে লোক প্রশাসন প্রত্যয়টি সম্পর্কে এভাবে এক কথায় যদি ধারণা দেয়া কিন্তু সত্যি কথা বলতে বেশ কঠিন, তাই এর জন্য একটি বিশদ ভাবে আলোচনা করা প্রয়োজন। আমরা যদি এভাবে বলি যে প্রশাসন শব্দটি যদি কোনো সমিতি, ক্লাব, কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে সেটি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন বা বেসরকারি প্রশাসন। অন্যদিকে যদি প্রশাসন বলতে রাষ্ট্রের অভ্যন্তরে আঞ্চলিক, স্থানীয়, কেন্দ্রীয় সরকারের কার্যাবলীকে বোঝায়, তবে সেটি লোক প্রশাসন বা সরকারি প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলতে পারি। লোক প্রশাসন সরকারি কাজের কতটুকু করবে তা নিয়ে লেখক ও প্রশাসনিকবিদদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। কেউ কেউ বলেন রাষ্ট্রের ৩টি প্রধান অঙ্গের প্রত্যেকটিকে লোক প্রশাসনের কর্মকাণ্ডে নিহিত। অন্যদিকে কেউ বলেন শুধু নির্বাহী বিভাগের অর্থাৎ শাসন বিভাগের কর্মসূচি বাস্তবায়ন করাই লোক প্রশাসনের আওতাভুক্ত। রাষ্ট্রবিজ্ঞানে এই দুই মতাবলম্বীদের প্রথম জনের কথাকে ব্যাপক অর্থে লোক প্রশাসন বলা হয়েছে, এবং অন্যদের কথাকে সংকীর্ণ অর্থে লোক প্রশাসন বলা হয়েছে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লোক প্রশাসন সম্পর্কে এর প্রকৃতি এবং এর পরিধি নিয়ে বিতর্ক থাকায় স্বতঃসিদ্ধ কোনো সংজ্ঞা কিন্তু আমরা পেতে পারিনি, আমরা পাইনি, স্বতঃসিদ্ধ কোনো সংজ্ঞা আমরা পাইনি। তবুও বেশ কিছু প্রামাণ্য সংজ্ঞা আছে, তো আমরা এই প্রামাণ্য সংজ্ঞাগুলো একটু দেখব। প্রামাণ্য সংজ্ঞাগুলো যখন আমরা দেখব, প্রামাণ্য সংজ্ঞাগুলো দেখলে বা আমরা পড়লে আমরা বুঝতে পারবো লোক প্রশাসন কাকে বলে। তো আমরা শুরুতেই একটি সংজ্ঞা দেখি, সেটি হচ্ছে ডুয়ার্ট ওয়ালডো। তিনি বলেছেন সরকারের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যক্তি ও উপকরণ সমূহের সংগঠন ও ব্যবস্থাপনার নাম লোক প্রশাসন। তিনি চমৎকারভাবে বলেছেন। এরপরে যিনি সংজ্ঞা প্রদান করেছেন তিনি হচ্ছেন উড্রো উইলসন। তিনি বলেছেন সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোক প্রশাসন। সাইমন এর মতে সাধারণ অর্থে লোক প্রশাসন বলতে জাতীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারগুলোর নির্বাহী বিভাগ সমূহের কার্যাবলীকে বোঝায়। আমি আবারও বলছি, প্রফেসর সাইমনের মতে সাধারণ অর্থে লোক প্রশাসন বলতে জাতীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারগুলোর নির্বাহী বিভাগ সমূহের কার্যাবলীকে বোঝায়। এবং লোক প্রশাসন সম্পর্কে চমৎকার একটি সংজ্ঞা প্রদান করেছেন এল.ডি. হোয়াইট। তিনি লোক প্রশাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে লোক প্রশাসন হচ্ছে সেসব কাজের সমষ্টি যার উদ্দেশ্য হলো সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন করা। চমৎকারভাবে বলেছেন। এবং এল.ডি. হোয়াইট কিন্তু প্রশাসনকে ব্যাপক অর্থে তিনি ব্যবহার করেছেন। যেমন আমরা বলতে পারি যে সামরিক, বেসামরিক, এমনকি সরকারি কাজের সকল ক্ষেত্র, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, জনকল্যাণমূলক কাজ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা প্রভৃতি লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। সরকার জনকল্যাণে নির্ধারিত করে তার প্রশাসনিক সংস্থা যথাযথ বাস্তবায়ন করে। আমরা তাহলে এই সংজ্ঞাগুলো থেকে
এই কথা বলতে পারি যে লোক প্রশাসন সরকারি আইন ও নীতি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান। এটা একদিকে যেমন সরকারি আইন ও নীতি প্রণয়নের ক্ষেত্র প্রস্তুত করে, অন্যদিকে সেসব আইন ও নীতির যথাযথ বাস্তবায়ন করে। অন্যদিকে বলা যায় সরকারের আইন ও নীতি বাস্তবায়নের উদ্দেশ্যে গৃহীত সকল কার্যক্রমই এই লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রামাণ্য সংজ্ঞার মাধ্যমে মোটামুটি লোক প্রশাসন কাকে বলে এই বিষয়টি কিন্তু আমরা জানলাম। এখন আমরা জানব যে লোক প্রশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি যে লোক প্রশাসন ক্ষেত্র ইতিমধ্যে বিস্তৃত লাভ করেছে। লোক প্রশাসনের যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো অনেকটা বিস্তৃতি লাভ করেছে, কারণ আন্তর্জাতিক বিষয়ের সাথে স্থানীয় ক্ষুদ্র বিষয়গুলো লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। ফলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় লোক প্রশাসনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি কিছু পয়েন্ট এখানে নির্ধারণ করেছি। এই পয়েন্টগুলো আমি আলোচনা করব পর্যায়ক্রমে এবং আশা করছি এই পয়েন্টগুলোর মাধ্যমে লোক প্রশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু আছে সে সম্পর্কে তোমরা পরিষ্কার হয়ে যাবে। তো শুরুতেই যে পয়েন্টটি আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে নাগরিকের ক্ষেত্রে, ইন দ্য স্পিয়ার অফ সিটিজেন্স। এই বিষয়টি সম্পর্কে আমরা প্রথমেই জানব। লোক প্রশাসনের গুরুত্ব একজন নাগরিকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন আগাম প্রজন্মের ব্যাপারে জন্ম নিয়ন্ত্রণ, মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে লোক প্রশাসন তার গুরুত্ব জানান দেয়। নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনয়নের জন্য যেসব কার্যক্রম চলে, যেমন বিদ্যুৎ, যোগাযোগ, জনস্বাস্থ্য, অবকাশ ইত্যাদির ব্যবস্থাপনা করা লোক প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। এই বিবেচনায় লোক প্রশাসন অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে যদি আমরা অন্যভাবে বলি যে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য, অনাহার, রোগ ইত্যাদির মাত্রা অনেক বেশি। এসব থেকে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে মুক্ত উদ্ধার করার জন্য লোক প্রশাসন সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই লোক প্রশাসনের গুরুত্ব কিন্তু নাগরিক জীবনে অনস্বীকার্য। আমরা এরপরেই চলে যাচ্ছি পরের পয়েন্টে। এখানে আমি যে পয়েন্ট নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে সরকারি নীতি ও বিধি প্রণয়ন, গভর্নমেন্টাল পলিসি অ্যান্ড রেগুলেশনস মেকিং। লোক প্রশাসন আইন প্রণেতাদের আইনি পরামর্শ সহ আইন প্রণয়নের সহায়তা করে থাকে। এক্ষেত্রে লোক প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে লোক প্রশাসন প্রতিষ্ঠানটি সরকারি নীতি ও বিধি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আইন প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু লোক প্রশাসন সহায়তা করে থাকে। আচ্ছা, এই বিষয়টি সম্পর্কে আমাদের জানা হলো। এরপরই আমরা ৩ নম্বর যে পয়েন্টটি আমি নির্ধারণ করেছি সেই পয়েন্টটি সম্পর্কে আমরা জানবো। সেটি হচ্ছে সেবা ও সহায়তা প্রদান, টু গিভ সার্ভিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের সভ্যতা ব্যর্থ, তাহলে এটি প্রধানত প্রশাসনের ভাঙনের ব্যর্থতার কারণেই কিন্তু ঘটবে। অর্থাৎ আমাদের সভ্যতা যদি ভেঙে যায় তাহলে মূলত প্রশাসনের ভাঙনের কারণেই কিন্তু এটি ব্যর্থ হবে। অর্থাৎ যদি প্রশাসন ঠিক মতো জনগণকে সেবা সহায়তা করতে না পারে তাহলে কিন্তু আমাদের এই সমাজ টিকে থাকবে না। আমরা যে উন্নয়নের কথা বলছি বা আমরা যে উন্নতির কথা বলছি, এই উন্নতি কিন্তু শিখরে আমরা পৌঁছাতে পারবো না। তাই লোক প্রশাসনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য এই সেবা ও সহায়তার ক্ষেত্রে। আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির পূর্ণ ব্যবহার, ফুললি ইউজ অফ ন্যাচারাল প্রপার্টি অ্যান্ড ম্যান পাওয়ার। উন্নয়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত ব্যবস্থাপনা করা এবং এটি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেদিকটা খেয়াল রাখা, এবং সঠিকভাবে কিভাবে ব্যবহার করব আমরা প্রাকৃতিক সম্পদের সেই উপায় বের করা। আর সম্পদের ব্যবহারের ক্ষেত্রে জনশক্তির পূর্ণ ব্যবহার সম্ভব হয়ে ওঠে। আর এভাবেই প্রাকৃতিক সম্পদ এবং জনশক্তির পূর্ণ ব্যবহার নিশ্চিত হলে উন্নয়ন কিন্তু ত্বরান্বিত হয় এবং উন্নয়ন সম্ভব। আর এক্ষেত্রে লোক প্রশাসন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এবারে যাচ্ছি আমরা পরের পয়েন্টে। পরের পয়েন্টটি হচ্ছে গণতন্ত্রের বিকাশ, এনলার্জমেন্ট অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের শর্তাবলী সংরক্ষণ পালনের মাধ্যমে ও গণতন্ত্র চর্চার নতুন নতুন উপায় সংযোজনের মাধ্যমে লোক প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে লোক প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেই আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটি হচ্ছে সভ্যতা ও কৃষ্টি সংরক্ষণ, প্রোটেকশন অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। এই বিষয়টি সম্পর্কে আমরা এখন জানবো একটু। দেশের ও সমাজের প্রকৃতির উপর নির্ভর করে সে দেশের বা সমাজের প্রশাসনিক নির্দিষ্ট রাষ্ট্রের বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ একটি দেশের বা সমাজের প্রকৃতির উপর নির্ভর করে সে দেশের সমাজের প্রশাসনিক নির্দিষ্ট রাষ্ট্রের বৈশিষ্ট্যের ধারণা নির্ভর করে, এবং এরূপ ক্ষেত্রে ওই দেশের সভ্যতা ও কৃষ্টি সংরক্ষণের ব্যাপারে সবচেয়ে মুখ্য ভূমিকা কিন্তু পালন করে এই লোক প্রশাসন। এই প্রতিষ্ঠানটি সভ্যতা এবং কৃষ্টি সংরক্ষণের জন্য, প্রোটেকশন অফ সিভিলাইজেশন এন্ড কালচার এগুলো প্রণয়নের জন্য এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এবং এই অনস্বীকার্য ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা কিন্তু বহির্বিশ্বে আমাদের নিজেদেরকে আমরা কিন্তু তুলে ধরতে পারি, আমরা নিজেদের পরিচয় দিতে পারি, আমরা নিজেদেরকে বলতে পারি। এটি মূলত লোক প্রশাসন যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তারা কিন্তু এটি সংরক্ষণ করছেন, এবং এই সংরক্ষণের মাধ্যমে কিন্তু বহির্বিশ্বে আমরা পরিচিত হচ্ছি, আমাদের দেশ পরিচিত হচ্ছে, আমাদের রাষ্ট্র পরিচিত হচ্ছে। তাহলে এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরেই চলে যাচ্ছি আমরা পরের পয়েন্টে, 7 নম্বর পয়েন্টে, সেটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, প্ল্যান অ্যাডপশন। এই বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। পরিকল্পনা প্রণয়ন, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, এটা আমরা সবাই জানি। আর এজন্য প্রয়োজন সুষ্ঠু ও ভালো মানের পরিকল্পনা গ্রহণ। যদি আমরা সুষ্ঠু এবং ভালো মানের পরিকল্পনা গ্রহণ করতে না পারি, তাহলে যে আমাদের যে উন্নয়নের কথা আমরা বলছি, সেই উন্নয়ন বা কাঙ্ক্ষিত যে উন্নয়নের কথা আমরা চিন্তা করছি, এটি কিন্তু কখনোই পূরণ হবে না। তাই এক্ষেত্রে ভালো মানের কিন্তু পরিকল্পনা আমাদের প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে লোক প্রশাসন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পর্যায়ের উন্নয়ন কিংবা রাষ্ট্রের অন্য যে কোনো বিষয়ে পরিকল্পনা প্রণয়নে লোক প্রশাসন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। তাহলে পরিকল্পনা প্রণয়ন বা প্ল্যান অ্যাডপশন এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরেই চলে যাচ্ছি আমরা পরের পয়েন্টে, সেটি হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা, পারফেক্ট ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার গুরুত্ব দিন দিন কিন্তু বেড়েই চলেছে, এটি ক্রমাগতভাবে বাড়ছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ব্যবস্থাপনার বিকল্প কিন্তু কিছুই নেই। আর লোক প্রশাসন প্রশাসনিক গণ্ডির বাইরেও কিন্তু ব্যবস্থাপনার চেতনাকে জাগ্রত করে দেয়। কিভাবে আমরা কাজ করব, কিভাবে একটি ব্যক্তি কাজ করবেন, কিভাবে তার অভাব পূরণ করবেন, এগুলো কিন্তু লোক প্রশাসন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয়। তাহলে এই লোক প্রশাসন পাঠের গুরুত্ব কিন্তু প্রয়োজনীয়তা অনস্বীকার্য সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে। তাহলে আমরা এই বিষয়টি সম্পর্কে একটু জানলাম। এরপরে আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে, সেটি হচ্ছে যে যুদ্ধ ও দুর্যোগ মোকাবেলা, টু প্রোটেক্ট ওয়ার অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটি। যুদ্ধ ও দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে লোক প্রশাসন কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। একালের যুদ্ধ হলো সর্বাত্মক যুদ্ধ, যাবতীয় কাঠামোর জন্য হুমকি হচ্ছে কিন্তু যুদ্ধ, মানে যাবতীয় কাঠামোর জন্য হুমকি কিন্তু এই যুদ্ধ, ফলে মানুষের জীবন বিপদাপন্ন। দেখা যায় যে যখন যুদ্ধ সংগঠিত হয় কোনো দুই দেশের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে, তখন কিন্তু এই যে ক্রমাগত মানুষের জীবন, মানুষের জানমালের কিন্তু ক্ষতি হয়, এবং সেই সাথে সাথে এই এই যাবতীয় কাঠামো, একটি রাষ্ট্রের যাবতীয় কাঠামো স্ট্রাকচার গুলো কিন্তু ভেঙে পড়ে। আর এর ফলে মানুষের জীবন কিন্তু বিপদাপন্ন হয়ে যায়। আর দুর্যোগ হলো মানুষের জীবনমান খুবই খারাপ হয়ে পড়ে। এর ফলে মানুষের জীবনমান নিচে চলে যায়, নিম্ন আকার ধারণ করে। আর যেন যুদ্ধ না বাধে, কিংবা বাধলেও জনগণের সেবা দেওয়া যায়, অথবা প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য লোক প্রশাসনের বিকল্প নেই। তাই লোক প্রশাসনের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা দেখছি যে এই যে COVID-19 এর সময় দেখা যাচ্ছে এটি একটা মহামারী আকার ধারণ করেছে। এই মহামারী আকার ধারণ করার সময় লোক প্রশাসন যে প্রতিষ্ঠানটায় আছে বা লোক প্রশাসনের যারা কাজ করছেন, তারা কিন্তু দিনরাত চেষ্টা করে যাচ্ছেন এই দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় এবং এই দুর্যোগ থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো সে হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। বা দেখা যাচ্ছে যে আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি যে বন্যা হচ্ছে, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এই লোক প্রশাসনের যারা কাজ করছেন, এই লোক প্রশাসনের কর্তা ব্যক্তিরা যারা আছেন, তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, এবং একটি রাষ্ট্রকে সুন্দরভাবে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিতে এবং বিভিন্ন ধরনের বিপদ সংকুল অবস্থান থেকে কাটিয়ে উঠতে কিন্তু এই লোক প্রশাসন কাজ করে যাচ্ছে।
তাহলে আমরা যুদ্ধ ও দুর্যোগ মোকাবেলায় লোক প্রশাসন পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু জানলাম। এবারে আমরা জানবো পরের পয়েন্টে, সেটি হচ্ছে যে সমস্যার সমাধান, প্রবলেম সলভিং। এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানবো। সমাজ পরিবর্তনের পরিক্রমায় সাম্প্রতিক সময়ে তথ্য প্রযুক্তির বিপ্লব আলোচিত বিষয়, আমরা এটি জানি। ফলে জীবনধারা ও সংস্কৃতি অনেকটা পাল্টে যাচ্ছে অতি দ্রুত। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রে নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে। আমরা সবাই জানি যে প্রত্যেকটা সময় পরিবর্তন হয়। এই পরিবর্তন কখনো ভালোর জন্য হয়, এই পরিবর্তন কখনো কোনো রাষ্ট্রের জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসে। তো এই যে রাষ্ট্রের যে বিভিন্ন সমস্যার উদ্ভব হচ্ছে, বিভিন্ন সময়ে যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এবং এই সমস্যাগুলো কিভাবে আমরা নির্ধারণ করতে পারি এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে পর্যবেক্ষণ করে এর সমাধানের পথ বের করতে পারি, এটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আমরা সমস্যা নির্ধারণ করতে না পারি, যদি আমরা পর্যবেক্ষণ করতে না পারি এবং সমস্যা সমাধানের উপায় যদি আমরা বের করতে না পারি, তাহলে কিন্তু দেশের উন্নয়ন সম্ভব হবে না, একটু রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে না। তাই লোক প্রশাসন মূলত সেই কাজটি করেন, সেটি হচ্ছে সমস্যা নির্ধারণ করেন, পর্যবেক্ষণ করেন এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি তারা নির্ধারণ করে তুলে ধরেন। এবং এর ফলে লোক প্রশাসনের মাধ্যমে এবং প্রশাসনের গুরুত্বের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আসতে পারি। এবং তারা বিশেষ করে এই লোক প্রশাসন একটি প্রতিষ্ঠান হিসেবে এই কাজগুলোই করে থাকেন এবং সমস্যার সমাধান করে জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এবং বিশেষ করে ব্যক্তি জীবনে, মানুষের জীবনে উন্নয়ন নিয়ে আসার চেষ্টা করেন। তাহলে আমরা ১০ নম্বর যে পয়েন্টটি আমি নির্ধারণ করেছি, সেই পয়েন্টটি সম্পর্কে আমরা ছোট একটু আলোচনা করলাম। এরপরই আমরা পরের পয়েন্টে যাব, সেটি হচ্ছে সুনাগরিকের শিক্ষাদান। লোক প্রশাসন আমাদেরকে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, এর প্রয়োজনীয়তা কতটুকু আছে, সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। সুনাগরিকতার শিক্ষাদান, এডুকেটেড দ্য গুড সিটিজেনশিপ। লোক প্রশাসনের কার্যক্রম শৈশব থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই লোক প্রশাসনের মধ্যে পড়ে যে কিভাবে একটি শিশু, একটি রাষ্ট্র একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। অতএব সুনাগরিকতার জন্য লোক প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। আমাদের একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের পর থেকে তার মৃত্যু পর্যন্ত কিন্তু রাষ্ট্রের সব কাজের সাথে, রাষ্ট্রের কাজের সাথে, সামাজিকীকরণের সাথে, সমাজের সাথে কিন্তু আমরা স্বাভাবিকভাবে যুক্ত থাকি। এবং এর ফলে দেখা যায় যে একটি শিশু যেভাবে বড় হচ্ছে এবং কিভাবে বড় হচ্ছে, সে সুনাগরিক হচ্ছে কিনা, সে রাষ্ট্রের কাজে কতটুকু কাজে লাগবে এবং ভবিষ্যৎ তার জীবন আলোকিত করে, নিজের জীবন আলোকিত করে সে রাষ্ট্রকে কি কি দিতে পারবে, সে সুনাগরিক হিসেবে গড়ে উঠছে কিনা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে, এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দেয় লোক প্রশাসন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একেবারে প্রাথমিক ধারণা যদি আমরা নিতে চাই, তাহলে এই লোক প্রশাসন থেকে আমরা পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা মূলত লোক প্রশাসন পাঠের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা আছে সে সম্পর্কে আমরা অনুধাবিত হলাম। এবং এর মাধ্যমে আমি আশা করছি যে তোমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা লোক প্রশাসন কাকে বলে, প্রশাসন কাকে বলে এবং লোক প্রশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু আছে, তাহলে আমরা এই বিষয়টি সম্পর্কে জানলাম। যদি বলি আমরা এভাবে যে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের বিস্তৃতিতে লোক প্রশাসনের কার্যক্রম এক্ষেত্রেও ক্রমবর্ধমানশীল। ক্রমবর্ধমান হারেই লোক প্রশাসনের কার্যক্রম বেড়েই চলছে। এটি মানব সভ্যতার হৃৎপিণ্ড হিসেবে আবির্ভূত হয়েছে। বস্তুত লোক প্রশাসন আধুনিক সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং সবচেয়ে ভূমিকা পালনকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাই বলা যায় এভাবে যে লোক প্রশাসনের গুরুত্ব বুঝে এ শাস্ত্র অধ্যয়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা সেই বিষয়গুলো অনুধাবন করবা এবং আজকের যে প্রশ্নটি ছিল লোক প্রশাসন কাকে বলে, লোক প্রশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই বিষয়টি তোমাদের বুঝতে পেরেছো তোমরা। এবং এই বোঝার মাধ্যমে তোমরা এই ক্লাসের মাধ্যমে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে ফাইনাল পরীক্ষায় তোমরা যেন সুন্দরভাবে এটি তুলে ধরতে পারো, আমরা আশা করছি। এই বিষয়গুলো থেকে তোমরা একটা নোট তৈরি করবা, নোট তৈরি করে তোমরা সেভাবে সুন্দরভাবে পড়াশোনাগুলো চালিয়ে নেবা এবং এই চালিয়ে নেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আছে সেই ফলাফল তোমরা বয়ে নিয়ে আসবা, এটি আমরা সবসময়ের জন্য আশা করি। ধন্যবাদ সবাইকে। এই অনলাইন ক্লাসে আজকের মতো এখানেই শেষ করছি।